ভাইয়া আমার এই সাজেশনটা তো দিলেন না। কোনটা জানি ভাই? ওই যে একটা ফোনের কথা বলছিলাম যে। ও হ্যাঁ, তোমার তো ফোন লাগবে। ফোনের মার্কেটের যে অবস্থা, আচ্ছা তোমার রিকোয়ারমেন্ট গুলো একটু বলো দেখি। ভাই ধরেন সেই একটা ডিজাইন হইতে হবে, মানে দেখলেই যাতে প্রিমিয়াম একটা ভাইব থাকে। র‍্যাম থাকতে হবে 8GB, 8GBর নিচে কোনো কথা হবে না ভাই। স্টোরেজ থাকবে মিনিমাম 128GB। স্টোরেজ 128GB। ব্যাটারি ভাই 5000ই তো দেয় নরমালি, 6000 হইলে ভালো, কিন্তু আপনি যদি চার্জিং যাতে আমার ভালো হয়, মানে আমার ফাস্ট চার্জিং লাগবে। ফাস্ট চার্জিং, ওকে। আর কিছু না, এইগুলো হইলেই হবে। ওকে, তো তোমার বাজেট কেমন, মানে কত টাকা বাজেটের মধ্যে আমি দেখব? বাজেটটা আর কি ধরেন 9-10 হাজার। একটা সময় ছিল যখন 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু অনেকের কাছে একটা স্বপ্নের মতো ছিল। মানে 20-25 হাজার টাকার নিচে এটা আসলে কল্পনাও করা যেত না। তখন আমাদের যাদের বাজেট অনেক কম, মানে টেনে টুনে ভাই 10-12 হাজার টাকা ম্যানেজ করতে পারি একটা ফোনের জন্য, তাদের জন্য তো ভাই এটা মানে এক ধরনের আকাশ কুসুম স্বপ্ন ছিল। তখন আমরা মনে করতাম যে 2GB র্যামের সাথে 32GB ইন্টারনাল স্টোরেজই অনেক। এখন সময় কিন্তু পাল্টে গেছে। এই অসম্ভবকে কিন্তু সম্ভব করে তুলেছে বেনকো, এবং বেনকো নতুন একটা মডেল তারা লঞ্চ করেছে রিসেন্টলি, যেটা হচ্ছে V91, যেখানে তারা 8GB র্যাম দিয়েছে, সে সঙ্গে দিয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটা নিয়ে বর্তমানে অনেক হাইপ চলতেছে ভাই, কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে আমাদের ভিডিওতে যে কখন এই ফোনের রিভিউ আসবে। হ্যাঁ, রিভিউ মানুষ সেই জন্যই দেখে যে ভাই এই ফোনের কি কি খারাপ দিক আছে সেটাও আমি জানতে চাই। ফোনের র্যাম রম বেশি, দাম অনেক কম, ভাই দৌড়ায়েন না কেনার জন্য। আগে ভিডিওটা দেখেন, বোঝেন, তারপরে ডিসাইড করেন যে এই ফোনটা আপনার জন্য কিনা। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি, মানে হচ্ছে কি জানেন আপনারা সবাই, টাইনা টুইনা পাস। সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলেন তাহলে শুরু করি। এই হচ্ছে সেই V91 ভাই। খুব বেশি সময় আমি নিব না, এটা ডিজাইন নিয়ে চলেন সংক্ষেপে একটু আলাপ করে আসি। পেছনে তারা গ্লাস ফিনিশ দিয়েছে, তবে আসলে জিনিসটা প্লাস্টিক, বাট দেখতে বেশ ভালোই লাগে। তবে এই ভালো লাগার পেছনে কিন্তু একটা কাহিনী আছে ভাই, ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন। আর যে ক্যামেরা বামটা তারা দিয়েছে, এটা না অনেক দামি দামি ফোনে এর আগে আমরা দেখতাম, বেশ ভালোই লাগতেছে যে এত কম দামের ফোনে এখন এত চমৎকার ডিজাইন পাওয়া যায়। তবে হ্যাঁ, সামনের দিকটা দেখে অন্যান্য 10-12 হাজার টাকা দামের ফোনের মতোই লাগতেছে, বিশেষ কিছু নাই। বিশেষ করে নিচের এই বেজেলটা অনেক বেশি মোটা মনে হয়েছে আমার কাছে। আর এই ডিউড্রপ নসটা যদি না থাকতো ভাই, মানে কি যে একটা ব্যাপার হইতো, এই ফোনের লুকটাই চেঞ্জ হয়ে যেত। কম দামি ফোন বলে একে অবহেলা করবেন না ভাই, এখানে কিন্তু তারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়েছে। তবে 3.5mm হেডফোন জ্যাকটা কিন্তু তারা দিয়েছে ওপরের দিকে। আর এর হ্যান্ডফিল বেশ ভালোই লেগেছে আমার কাছে, ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক মনে হয়েছে। তবে বেনকো দাবি করছে এই ফোনটা অনেক শক্তপোক্ত, তারা নাকি কি কি টেস্ট ফেস্ট করছে এবং এটারে ফালাইছে তারা ফ্যাক্টরির মধ্যে অনেকবার, হাজার বার। যদিও আমাদেরকে যদি বলতো যে ভাই এটা ভাঙ্গা দেখান, তাহলে আমরা একটু রিস্ক নিয়ে দেখতাম, বাট এতটা ভাই অত্যাচার করা তো ঠিক হবে না, ফোনটা তো ফেরত দিতে হবে। আচ্ছা, ফোনের ডিসপ্লে আহামরি তেমন কিছু নয়, 6.56 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে। তবে বোনাস হিসেবে এখানে আপনি 90 হার্জের রিফ্রেশ রেটও পেয়ে যাবেন। যদিও আমি বারবার বলি ভাই, এই হায়ার রিফ্রেশ রেট দিয়ে কোনো লাভ নাই যদি আপনি ফুল HD প্যানেল না দেন। ডিসপ্লেটা এভারেজ টাইপের, মানে আহামরি তেমন কিছু না। এর টাচ রেসপন্সিভনেস মোটামুটি পেয়েছি আমরা, আর এর যে ভিউইং অ্যাঙ্গেল ইনডোর কন্ডিশনে আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে। তবে ভাই ঝামেলায় পড়ে যাবেন আউটডোরে গেলে এর ব্রাইটনেস নিয়ে, কারণ এই রেজুলেশনে এবং এই ব্রাইটনেসে আসলে ডে লাইটে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। এখন ভাই ফোনের র্যাম অনেক বেশি দিছে, খুব খুশি হয়ে গেছি আমি, কিন্তু অন্যান্য জিনিসের কি অবস্থা, মানে ওই রকম না হয়ে যায় যে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এখানে তারা প্রসেসর হিসেবে ব্যবহার করেছে ইউনিএসওসি, আবার সেই ইউনিএসওসির T606 কে অনেক বেশি খারাপ বলা যাচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে তারা আরো যে সমস্ত জিনিস এই ফোনে দিয়েছে, সেখানে ডেফিনেটলি এখানে এসে তাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হয়েছে। বাট আমি অনেক বেশি খুশি হইতাম যদি T606 না দিয়ে T6on6 দিত, অথবা T6on2 দিত অন্তত, তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। এনিওয়ে, বাজেট যেহেতু কম, আসলে অনেক বেশি কিছু প্রত্যাশা করা যাচ্ছে। Android 13 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, আর সেই সাথে রয়েছে বেনকোর নিজস্ব ইউআই, ইন-ওয়ান ইউআই। আমরা এটাকে AnTuTu টেস্ট করে দেখলাম যে স্কোর বেশ ভালোই আসে, 2,16,268, এবং গিগবেঞ্চের স্কোরও ভালো, সিঙ্গেল করে 363 আর মাল্টি করে 1,307। হ্যাঁ, আমরা যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে ভাই একটা 10-12 হাজার টাকা দামের ফোনের কাছ থেকে আমরা আসলে কি আশা করি? আমাদের খুব একটা হতাশ হতে হয়েছে ব্যাপারটা তা না, যেহেতু র্যাম অনেক বেশি, স্টোরেজও যথেষ্ট ভালো, সুতরাং বেশ ভালোই আমরা পারফরমেন্স পেয়েছি। একটা ব্যাপার বলে রাখা ভালো, এর কাছ থেকে কিন্তু আপনি অনেক
বেশি কিছু আশা করবেন না, তাহলে কিন্তু হতাশ হতে হবে। যেহেতু র্যাম অনেক বেশি, অনেক অ্যাপ আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রাখতে পারবেন এবং র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি মানে খুব যে বেশি ভালো সেটা না, বাট কাজ চলে যাওয়ার মতো। ওভারঅল এর ইউআইটা আমার কাছে বেশ নিট অ্যান্ড ক্লিন লেগেছে, খুব একটা ল্যাগ বা হিকাপ আপনার চোখে পড়বে না কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট। তবে এই ফোনটা কিন্তু গেমারদের জন্য না, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু দুর্বল প্রসেসর তারা ব্যবহার করেছে, যতই র্যাম আর রম বেশি দিক না কেন, গেমিং পারফরমেন্সে আপনাকে একটু হতাশ হতে হবে, বিশেষ করে আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই টাইপের গেম খেলতে যান। বাট ছোট ছোট যে সমস্ত গেম আছে সেই সমস্ত গেমে আবার খুব একটা অসুবিধা হবে না। ডে টু ডে ইউসেজে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি কমনলি, যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, ইউটিউবে ভিডিও দেখা, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তথ্য আদান প্রদান করা ইত্যাদি ইত্যাদি সব কাজই এ ঠিকঠাক মতো সামলাতে পেরেছে। পেছনে 3টা লেন্স দেখে আমি তো ভাই খুশি হয়ে গেছি। পরে দেখি যে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর একটা যে কি লেন্স সেটা আসলে বেনকো ঠিক মতো বলতে পারতেছে না। সামনে তারা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। আর আমরা এটা দিয়ে ভাই ছবি তুলছি এবং ছবি তোলার পর মনে হয়েছে যে হ্যাঁ এই ফোনে ক্যামেরা আছে। এখন ছবির কোয়ালিটির কথা যদি বলতে বলেন ভাই আর লজ্জা দিয়েন না, আমরা আসলে খুব একটা কিছু বলতে যাচ্ছি না এখানে। মানে ক্যামেরা দেওয়ার দরকার তারা শুধু দিয়ে রেখেছে আর কি। হ্যাঁ, এখানে কোয়ালিটির কও আমরা আসলে দেখতে পেলাম না। তবে একটা ব্যাপার দেখে আমি অনেক খুশি হয়েছি ভাই, সেটা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি তো সবাই দেয়, বাট তারা যেটা করেছে এটা 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যেই দিয়ে দিচ্ছে, এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করা মানে কিন্তু অনেক বড় একটা ব্যাপার, স্পেশালি এই 9-10-11 টাকা বাজেটের একটা ফোনে। আর ব্যাটারি ব্যাকআপও মোটামুটি খুব একটা খারাপ না, আপনি সারাদিন চালাইতে পারবেন সিঙ্গেল চার্জে, হয়তো বা রাতের বেলা আরেকবার চার্জ দিতে হতে পারে। আর যদি নর্মাল ইউজার হন তাহলে আপনি 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন। আচ্ছা, এই ফোনের দামটা তো ভাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো না। এই ফোনের মোট 2টা ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল। একটা হচ্ছে 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল রম, যার দাম হচ্ছে 9999 টাকা। আর একটা পাওয়া যাবে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল রম, যেটা দাম হচ্ছে 10,999 টাকা, মানে 1000 টাকা ব্যবধানে 4GB বেশি র্যাম আপনি পেয়ে যাচ্ছেন। ভাই এটার লাউড স্পিকার কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে এত কম দামি ফোনে নর্মালি আমরা যেটা দেখে থাকি স্পিকারের অবস্থা খুবই খারাপ থাকে, সেদিক দিয়ে আবার বেনকো বেশ ভালোই কাজ করেছে বোঝা যাচ্ছে। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা দিয়েছে এটা এভারেজ, মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, একেবারে খারাপও বলা যাচ্ছে না। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই তাহলে এত র্যাম আর রম দিচ্ছে, তাহলে আসলে ফোনটা কেমন, এটার কি কোনো খারাপ দিক নাই? অবশ্যই আছে ভাই, আমাদের কাজই তো সেইটা, আপনাদেরকে জানিয়ে দেওয়া, যাতে করে একটা ফোন আপনি কিনে ধরা না খেয়ে তার আগেই জানতে পারেন আর কি। হ্যাঁ, প্রথমে যে জিনিসটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে ভাই এটার ক্যামেরা কিন্তু অতটা ভালো না ভাই, মানে দেওয়ার দরকার দিয়ে রাখছে। আমরা আসলে ক্যামেরা সেগমেন্টে খুব বেশি কথা বলতে পারতেছি না, ক্যামেরাটা আর একটু ভালো করা উচিত ছিল। বেনকোকে আমি অনুরোধ করবো নেক্সট টাইমে তাদের ফোনগুলোতে ক্যামেরার জন্য আর একটু ভালো হয় ভাই। আচ্ছা, ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে একটু ইস্যু আছে। আউটডোরে গেলে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে গেলে না একেবারে অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর ফোনের ব্যাক পার্টে এই যে কত সুন্দর ডিজাইন দেখছেন, এত চমৎকার, কিছুক্ষণ ব্যবহার করার পরে আপনার হাতের ছাপ এত বাজেভাবে লেগে থাকে, মানে কি বলবো আপনাকে, মানে মিনিটে মিনিটে মুছতে হবে। সুতরাং আমার সাজেশন থাকবে ভাই এই ব্যাক কভারটা একটু ব্যবহার করে রাখেন সবসময়, এটা ফোনকেও প্রোটেক্ট করবে আর এই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটও আপনার দেখতে হবে। তবে চার্জিং এর সময় এবং যদি অতিরিক্ত গেমিং করেন আপনি, তাহলে দয়া করে এটা একটু খুলে রাখেন, তাহলে ফোনটা দীর্ঘস্থায়ী হবে। আচ্ছা, আমরা তাহলে কনক্লুশন টেনে ফেলি ভাই, এই ফোনটা আসলে কাদের জন্য? বেসিক্যালি 10 থেকে 11,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে আমাদের প্রত্যাশা কি থাকে, সেই প্রত্যাশা কিন্তু এই ফোনটা ঠিকঠাক মতো পূরণ করতে পেরেছে, এক্সেপ্ট 2-1টা জায়গায়, যেমন ক্যামেরার জায়গায় বাদে। আরেকটা ব্যাপার হচ্ছে 11,000 টাকা দামের একটা ফোন কিনে আপনি তো ভাই সবকিছু আশা করতে পারেন না। আপনি মানে ফাস্ট চার্জিং চাচ্ছেন, ভালো প্রসেসর চাচ্ছেন, ভালো ডিজাইন চাচ্ছেন, হ্যাঁ আপনার ক্যামেরাও ভালো দরকার, এত কিছু তো ভাই কেউ দিতে পারবে না। হ্যাঁ, সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে এই ফোনটা আবার ঠিক আছে। তবে পাশাপাশি আমি বেনকোকে আরেকটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে ভাই আপনারা র্যাম রম বেশি দিচ্ছেন, এটা বুঝলাম, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু প্রসেসরটাও একটু ভালো দেওয়ার চেষ্টা করেন। র্যাম একটু কম দিলেও প্রসেসরটা যদি আপনি আর একটু ভালো দেন, তাহলে আসলে সবার আরো বেশি কাজে আসবে। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি এই বেনকো V91 এর আদ্যপান্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। হ্যাঁ, আরো অনেক কিছু শেয়ার করা যায় তো, কিন্তু ভিডিও তো অনেক বেশি লম্বা হয়ে যেত, বড় ভিডিও তো আপনারা আবার দেখতে চান না। সুতরাং আপাতত এখানে বিদায় নিচ্ছি। যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, দুম করে সাবস্ক্রিপশন বাটনটাতে ক্লিক করে ফেলেন। এই তো, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।